আসসালামু আলাইকুম। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু ইলিশ নিয়ে এখন একটা জাতীয় প্রশ্ন তৈরি হয়েছে। সেটি হলো, কেন বাংলাদেশ ভারতকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ দিচ্ছে, যেখানে ফরিদা আক্তার মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি যেখানে কয়েকদিন আগে বলছে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, খাইয়া যদি থাকে তারপরে ইলিশ বিদেশে পাঠানো হবে। বাংলাদেশে এমন বহু মানুষ আছে যারা গত কয়েক বছর কি বছরের পর বছর যাবত ইলিশ খাইতে পারতেছে না টাকা দিয়ে কিনে। 18 কোটি বাঙালির মধ্যে এরকম মিনিমাম 8 থেকে 10 কোটি মানুষ আছে যারা টাকা দিয়ে ইলিশ কিনে খেতে পারছে না। কেমনে আমি এই কথাটা বললাম? মিনিমাম 8 থেকে 10 কোটি আছে। আপনি রাস্তায় বের হইয়া সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটা করেন, তাহলে উত্তরটা পাওয়া যাবে। 10 জনকে জিজ্ঞেস করলে আমার মনে হয় 9 জনই বলবে যে লাস্ট কত বছর ধরে ইলিশ কিনে খায় না। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, তারপরে শ্রমিক পর্যায়ের যারা মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা একটু বিবেচনা করে দেখেন। তো সেই জায়গায় ইলিশের এখন বাজার দর বর্তমানে একটা 1 কেজি ওজনের ইলিশ 2200 টাকা বাংলাদেশে। একটা 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম ওজনের ইলিশ 2200 টাকা। একটা 350 গ্রাম ওজনের ইলিশ বাংলাদেশে এই মুহূর্তে 700 টাকা। তাইলে এই যদি হয় ইলিশের অবস্থা, সেইখানে ৩,০০০ মেট্রিক টন ইলিশ পূজায় ভারতে পাঠাচ্ছে। এখন এটা কি প্রথম? এটা কি নতুন? এর আগে কি পাঠায় নাই? পাঠাইছে। মূলত সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকেই ইলিশটা পাঠানো শুরু হয়। কিন্তু গত বছর যেখানে আমাদের শেখ হাসিনা মাত্র 500 মেট্রিক টন ইলিশ পাঠাইছে, সেইখানে এই বছর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ৩,০০০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে? এখন কথা হচ্ছে, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারমিশনে পাঠাচ্ছে, নাকি এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পারমিশনে পাঠানো হচ্ছে, নাকি ফরিদা আক্তারের পারমিশনে পাঠাচ্ছে মৎস্য মন্ত্রণালয়? ফরিদা আক্তার তো তার প্রেস মিটে সে ক্লিয়ার করে দিছে যে এটা তার তার সিদ্ধান্তে হয় নাই, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়কে ইন্ডিয়ায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসছে যে পূজা উপলক্ষে যেন তাদেরকে ইলিশ পাঠানো হয়। প্রতি বছর পূজায় ইলিশ আসে, এবারও যেন ইলিশটা পাঠানো হয়। তো কথা হচ্ছে যে পূজার মানে একটা ধর্মীয় উৎসব তাদের। তো পূজায় তারা, আমরা যেমন ঈদের দিনে মুরগি খাই বা মাংস খাই, যে কোনো ধরনের মাংসের আইটেম থাকে ঈদের দিনে, ঠিক তেমনি পূজাতেও কলকাতায় একটা ভালো খাবারের আইটেম হিসেবে ইলিশটার প্রচলন আছে। কিন্তু কলকাতায় যতগুলো মণ্ডপে পূজা হয়, তার চাইতে বেশি মণ্ডপে পূজা হয় বাংলাদেশে। একটা হিসাবে দেখা গেছে 33,000 মণ্ডপে বাংলাদেশে পূজা হয়। তাহলে পূজায় যদি কলকাতায় মাছ পাঠাইতে হয়, বাংলাদেশেরও তো মাছ দরকার পূজা হিসেবে। আচ্ছা, এই প্রশ্ন তো আছেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে ফাইসা গেছে? ফাইসা গেছে বলতে বোঝাচ্ছি যে দেখেন, সে ক্ষমতায় আসার পর, ক্ষমতা হাতে নেওয়ার পর সে কিন্তু একটা থ্রেট দিছে ইন্ডিয়ারে, যে আমাকে উচ্ছৃঙ্খল করলে, আমার দেশের অবস্থা উচ্ছৃঙ্খল করলে আপনার 7 সিস্টারের অবস্থা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। এখন অনেকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমও স্ট্যাটাস দিচ্ছেন যে 7 বোনকে হুমকি দিতে যায় নিজের 3 বোন বিপাকে পড়ে গেছে। অর্থাৎ ওই ইন্ডিয়ার 7 সিস্টারকে হুমকি দিতে গিয়ে নিজের 3 বোনকে নিয়ে বিপাকে পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা কিরকম? নিজের 3 বোনটা আবার কে? আপনারা জানেন গত কয়েকদিন আগে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এলাকাগুলোতে একটা অস্থিরতা বিরাজ করছে। সেখানে এক বাঙালিকে পাহাড়ি পিটিয়ে মেরে ফেলেছে গণপিটুনি দিয়ে, মানে মব জাস্টিস। ইস্যু ছিল সে নাকি একটা বাইক চুরি করছে। ঠিক আছে, বিষয়টা এইভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলে একটা
ইয়ে তুলে দিছে। কে মারছে? মারছে কিন্তু পাহাড়ি। আর পাহাড়ি যেহেতু মারছে, তো পাহাড়ি যেহেতু মারছে, কারণ পাহাড়িদের উপরে অ্যাটাক করছে বাঙালিরা। এই যে একজন হয়তো মারছে বা 5 জন হয়তো মারছে বা একটা এলাকায় হয়তো মারছে, কিন্তু সেই দাঙ্গাটা বিভিন্ন এলাকায় ছড়াই দিছে কিভাবে? ছড়াইছে ভারতের সংবাদ মাধ্যম, ছড়াইছে ভারতের ছড়াইছে ভারতের বিভিন্ন এজেন্ট। ঠিক আছে, সেখানে আবার ওইখানে সেই ছড়ানোর উপরে আবার মানে তুষের আগুনে তুষ ছিটাইছে কিভাবে দেখেন। অনেকে আবার প্রচারণা চালাইছে যে পলকের মতো কইরা এবার খাগড়াছড়িতেও নাকি ইন্টারনেট বন্ধ করে দিছে ইউনিসের সরকার। যদি ইন্টারনেট বন্ধই থাকতো তাহলে সেইখানকার মানে ইয়েগুলো আসছিল কিভাবে, লাইভ গুলা, সেখানকার খবরগুলো আসছিল কিভাবে? বেসিক্যালি ঘটনা হয়েছে ওইখানকার ওয়াইফাইটা বন্ধ ছিল, মোবাইলের ইন্টারনেট ঠিকই ওপেন ছিল, ওয়াইফাইটা বন্ধ ছিল। বিকজ ওইখানে যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে সেখানে কিছু অপটিক্যাল ফাইবার কাটা পড়ছে, দ্যাটস ওয়াই সেখানের ইন্টারনেটে ওয়াইফাই ইন্টারনেটটা বন্ধ ছিল। কিন্তু গুজব উঠাইছে কি যে বিগত সরকারের মতো কইরা এই সরকারও নাকি ওইখানে পুরা ইন্টারনেট বন্ধ করে দিছে। এরকম বিভিন্ন গুজব উঠায় ওদের সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ প্রকাশের মাধ্যমে এই দাঙ্গাটা আরেকটু চাঙ্গা করার ওরা চেষ্টা করছিল। এখন ইউনূস সাহেব আসলে একটু বিভাগে পড়ে গেছে। এই যে বিভিন্ন জায়গায় মব জাস্টিস, 2টা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2টা ছেলেকে মেরে ফেললো গণপিটুনি দিয়ে। সেখানে কিন্তু যে ঘটনা শুনলাম যে কিভাবে যখন গণপিটুনি হয়েছে তখন একটা ছেলে নাকি খুব বেশি উস্কানি দিচ্ছিল যে মাইরা ফেল। মানে এই যে উস্কানি দাতা, এটা কি? এই ইনপুটটা কার? ইনপুটটা কি রয়ের? এই ইনপুটটা কি ভারতের? বা এই জায়গাগুলো একটু ক্লিয়ার হইতে হবে। তো ভারতের যে উস্কানি আছে, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির দিকে নজর দিলে সেটা বোঝা যায়। একটা প্রতিবেদনে দেখলাম পিনাকি সাহেব বলতে চাইলেন শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে ভারতের কাছে দিয়ে দিতে চাইছিল, সেরকম একটা প্ল্যানিং করছিল। পার্বত্য চট্টগ্রামের যে চুক্তিটা হয়েছে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি যদি পুরোপুরি বাস্তবায়িত হইতো বা বাস্তবায়িত হয়, তাইলে আসলেই চট্টগ্রামটা একসময়, তারা দাবি করতেছে যে নিজেরা স্বাধীন হবে, বেসিক্যালি তা না। বেসিক্যালি চট্টগ্রামটা একসময় ভারতের দিকে, ভারত মানে ইয়ে করে নিবে, গ্র্যাব করে নিবে। যদি ভারত চট্টগ্রামকে গ্র্যাব করে নিতে পারে, 3 পার্বত্য এলাকা গ্র্যাব করে নিতে পারে, তাইলে তারা ওই দিক দিয়ে 7 সিস্টারকে কন্ট্রোল করবে। আর যখনই ভারতের প্রয়োজন হয় বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য, তখনই তারা ওই পার্বত্য এলাকা দিয়ে একটা অ্যাম্বুশ দিয়ে দেয়, একটা খোঁচা দিয়ে দেয়, বাস শুরু হয়ে যায়। এবং পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়ি মানুষরা অস্ত্র পায় থেকে, তাদেরকে এই অস্ত্র এবং বিভিন্ন ট্রেনিং এর যোগান আসে থেকে, এই আসামের এই ইয়ের ভারতের ওই সীমানা দিয়ে আসামের ওই পাশে গিয়ে বর্ডারের কাছে তারা এই অস্ত্র এবং ট্রেনিং এর মজুদটা হয়। ভারত যেখানে একদিক দিয়ে এই বাংলাদেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটা ক্যাম্প করে রাখছে, সো 7 সিস্টারের এইখানে বাংলাদেশ কিছুই আর করার নাই। যদি 7 সিস্টারের এখানে বাংলাদেশ কোনো চাপ দিতে চায়, ভারত পার্বত্য চট্টগ্রামের দিক দিয়ে বাংলাদেশকে চাপ দিবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই বাণিজ্য মন্ত্রী, উপদেষ্টা মন্ত্রণালয়ের, তারা ভাবছে যে ভারত যেহেতু একটু রেগে গেছে, তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বা তাকে শান্ত করবার জন্য পূজায় ইলিশ পাঠাই, আর এমন ইলিশ পাঠাই যে ইলিশ খাইতে 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 যেন তাদের রাগটা নিচে নেমে আসে। ঘটনা কি এরকম হবে কখনো? ভারত কি কখনোই এই ইলিশ খেয়ে তাদের রাগ কমাবে? আবার একটা পক্ষ এরকম বলার চেষ্টা করছে যে বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হবে, সেই রপ্তানির টাকার বিনিময়ে ভারত থেকে যে পরিমাণ মৎস্য এবং শুটকি আমদানি করা হয়, সেই আমদানির ব্যয় অ্যাডজাস্ট করা হবে, অর্থাৎ যাতে করে বাংলাদেশ থেকে বেশি পরিমাণ টাকা ওই দেশে না যায়। এরকম একটা অ্যাডজাস্ট করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা চেষ্টা করছেন। হইতে পারে, এটা হইলে অস্বাভাবিক কিছু না। দেখা গেছে যে যে পরিমাণ ইলিশ বিক্রি করে যে পরিমাণ টাকা ভারতের থেকে বাংলাদেশ পাবে, ঠিক সম পরিমাণ টাকা দিয়ে আবার ভারত থেকে তারা
মাছ এবং বিভিন্ন শুটকি নিয়ে আসতে পারে। আরো একটা পয়েন্ট বলতেছে যে ভারত ভারতের কলকাতায় ইলিশের দাম বেশি আর বাংলাদেশে ইলিশের দাম কম। তাইলে ভারতের কলকাতায় একটা ইলিশ কেজি প্রতি পড়ে 2850 টাকা এই মুহূর্তে, এখনো পর্যন্ত ইলিশ পাঠানো হয় নাই। ইলিশ পাঠালে এটার দাম কমবে। ওদিকে ওদের মন্ত্রণালয় বলছে যে ইলিশ যদি ভারতের ঢোকা শুরু করে বাংলাদেশের ইলিশ, তাহলে ওদের কেজি প্রতি ইলিশের দাম পড়বে 1500 টাকা, যেখানে এখনো বাংলাদেশে ইলিশ কেজি প্রতি কিনে খেতে হয় 2200 টাকা দিয়ে। তাহলে কম দামে কিভাবে ইলিশ ভারতে বিক্রি হচ্ছে? হ্যাঁ, টাকার মানের দিক থেকে ইন্ডিয়ার 1500 টাকা বাংলাদেশের এই 20-2200 টাকার কাছে, 2200 টাকার কাছেই আসে, বা 1700-1800 টাকার কাছাকাছি হয়ে যায়। তারপরেও কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশের চাইতে কম টাকায় ইলিশ বিক্রি হবে। তাহলে সেই বিষয়টাও বাদ। এখন এই ইলিশ প্রসঙ্গ নিয়ে কিন্তু গোটা নেটিজেন দুনিয়া ব্যাপক ক্ষিপ্ত এবং বিরক্ত এই সরকারের প্রতি। ইতিমধ্যে এই সরকারের এই গত 1 মাসের যে কার্যক্রম, সেই কার্যক্রমের উপরে একটা অনলাইন জরিপ চালানো হয়েছে। সেই অনলাইন জরিপে দেখা গেছে যে 51% ভোট আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমে তারা হ্যাপি না, তারা খুশি না, তারা নাখোশ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টা পেয়েছে সেই সময়ের মধ্যে সবাইকে খুশি করা সম্ভব না। খুবই জটিল একটা সময় সে পার করছে। অনেক ধৈর্য ধরতে হবে, তাকে আরো অনেক সময় দিতে হবে, সবই ঠিক আছে। কিন্তু এই ইলিশ প্রশ্নের উত্তরটা যথাসময়ে যদি না দেয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের নাখোশ বা মানুষের নারাজি আস্তে আস্তে বাড়তেই থাকবে। দর্শক, আপনি কি মনে করেন কেন বাংলাদেশ 3000 মেট্রিক টন ইলিশ এই মুহূর্তে কলকাতাকে পাঠালো? অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।